হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা যে ম্যাথটা দেখেছিলাম সেটা আমরা লেকচারের শুরুতে বা ক্লাসের শুরুতে একটু রিকল করেছিলাম, কিন্তু আমি আর রেকর্ডিংয়ে সেটা রিকল করছি না, কারণ অলরেডি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি আপনাদের। আশা করি সেখান থেকে দেখে নেবেন। আমি একদম নতুন লেকচার থেকে আজকে রেকর্ডিংটা শুরু করছি। আমাদের এই লেকচারটা থেকে আমাদের আসলে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পার্টটা শুরু হয়েছে। আমরা এতদিন ধরে যে ম্যাথগুলো করে এসেছি বা যে লেকচারগুলো এতদিন পর্যন্ত আমরা দেখেছি সেগুলো আমাদের ছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং দুটো টোটালি দুইটা ডিফারেন্ট পার্ট। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা মেইনলি কনসার্নড উইথ দ্য রিপোর্টিং ফিনান্সিয়াল ইনফরমেশন টু দ্য এক্সটার্নাল পার্টিস such as the stockholders, creditor and the regulators. তার মানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা মেইনলি বাইরের যারা পার্টি, মানে এক্সটার্নাল যে পার্টিগুলো, তাদের জন্য রিপোর্টগুলোকে প্রিপেয়ার করে। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ প্রোভাইডিং দ্য ইনফরমেশন টু দ্য ম্যানেজার্স ফর ইউজ উইদিন দ্য অর্গানাইজেশন। তার মানে হচ্ছে ভেতরের যারা আছে অর্গানাইজেশনের ভেতরে, তাদের জন্য যে রিপোর্টগুলো প্রিপেয়ার করতে হয়, তাদের জন্য যে কাজগুলো, হিসেবগুলো রাখতে হয়, সেগুলো হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের এই ব্রাঞ্চটাতে করা হয়। এদের দুইটা অ্যাকাউন্টিংয়ের মধ্যে একটা পার্থক্য আমরা পড়েছিলাম ক্লাসে, সেটা একটু দেখব। এখানে দেখেন যে অ্যাকাউন্টিংটা যদি চারটা কাজ সম্পন্ন করে থাকে, রেকর্ডিং, এস্টিমাইজিং, অর্গানাইজিং বা সামারাইজিং, এটা আসলে এই ফিনান্সিয়াল ডাটাগুলোকে নিয়ে যদি অ্যাকাউন্টিং এই কাজগুলো করে থাকে, তাহলে ওর দুইটা ব্রাঞ্চ, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা পার্ট, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং একটা পার্ট। তো তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে প্রথমেই বলেছে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা রিপোর্ট করে কাদেরকে? ওনার, ক্রেডিটর, ট্যাক্স অথরিটিস বা রেগুলেটর, মানে আউটসাইডার যারা। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, ওনার কেমন করে আউটসাইডার হয়? ওনার ইন দ্যাট সেন্স এক্সটার্নাল পার্টি। যখন আমরা একটা কোম্পানি, বড় একটা কোম্পানি হয় যেটা শেয়ার হোল্ডার থাকে অনেকেই, তো সেই ধরনের শেয়ারের মাধ্যমে যখন কেউ ওনার হয়, তখন স্বাভাবিকভাবে সে একজন এক্সটার্নাল পার্টিস। আর অন্যদিকে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং মেইনলি রিপোর্ট করে ম্যানেজারদেরকে, যারা ইনসাইড কোম্পানির ভেতরে প্ল্যানিং, কন্ট্রোলিং এবং ডিসিশন মেকিংয়ে হেল্প করে থাকে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা এমফাসাইজ করে পাস্ট অ্যাক্টিভিটিসের উপরে। এতদিন পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করেছি বা যে ডেটাগুলো দেখেছি, সেই সবগুলোই কিন্তু অতীতের, মানে পেছনে কোনো কাজ হয়েছে, অতীতে কোনো ট্রানজ্যাকশন হয়েছে, সেগুলোর হিসেব আমরা এতদিন পর্যন্ত লিখেছি। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে ফোকাস করবে বা এমফাসাইজ করবে ফিউচারকে, মানে ফিউচারে আমরা কিভাবে প্ল্যান করব, কিভাবে ডিসিশন নিব, ফিউচারে এই কস্টটাকে কিভাবে নির্ধারণ করব, সেগুলো হচ্ছে মেইনলি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এমফাসাইজ করে থাকে। আরও একটা পার্থক্য হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা এমফাসাইজ করে অবজেক্টিভিটি এবং ভেরিফায়াবিলিটির উপরে, কতটুকু ভেরিফাই করা যায়। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা এমফাসাইজ করে রিলেভেন্সের উপরে। রিলেভেন্স মানে হচ্ছে কতটুকু এটার সাথে যুক্তিসম্পন্ন বা মানে কতটুকু সঙ্গতি আছে এর মধ্যে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা মেইনলি স্পষ্ট কতটুকু সেটার উপর এমফাসাইজ করে, প্রিসিশনের উপরে। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা এমফাসাইজ করে টাইমলিনেস বা সময়ের সাথে কতটুকু এটা উপযুক্ত সেটার উপরে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা টোটাল কোম্পানির একটা ওভারঅল রিপোর্ট প্রিপেয়ার করে, যেমন আমরা দেখেছি ইনকাম স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট, যেটাই বলেন না কেন, এটা আমরা একটা কোম্পানির, পুরো কোম্পানির জন্য একটা রিপোর্ট তৈরি করেছি। কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং করবে কি, সেগমেন্ট অনুযায়ী রিপোর্ট করবে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট রিপোর্ট করবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট জন্য একটা রিপোর্ট, সেলস ডিপার্টমেন্টের জন্য একটা রিপোর্ট, এরকম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট বা সেগমেন্ট অনুযায়ী রিপোর্টটাকে তারা এমফাসাইজ করে থাকে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দে মাস্ট ফলো দ্য গ্যাপ অর IFRS, বাট ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং দে ডোন্ট নিড টু ফলো দ্য গ্যাপ অর IFRS। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সটার্নাল যারা আছে তাদের ক্ষেত্রে রিপোর্ট করাটা ম্যান্ডেটরি, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংকে অবশ্যই বহিরাগত বা বহির পার্টি, যারা এক্সটার্নাল পার্টি, তাদেরকে রিপোর্ট করতে হয়। কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের যে পার্টগুলো, সেগুলো বাইরে ম্যান্ডেটরি না, এক্সটার্নাল পার্টির জন্য রিপোর্ট করাটা ম্যান্ডেটরি কিছু না।
এখানে আমরা একটা কিছু বিজনেসের 3টা কাজের ক্ষেত্রে কিভাবে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা আসলে রিলেট করে সেটা একটু দেখেছিলাম। যেমন বিজনেসের মেইন 3টা কাজ হচ্ছে প্ল্যানিং, কন্ট্রোলিং এবং ডিসিশন মেকিং। প্ল্যানিং মানে হচ্ছে কাজটা শুরু করার আগে আমরা একটা প্ল্যান করে থাকি, তারপরে হচ্ছে আমরা কাজটা চলাকালীন সময় থেকে শুরু করে কাজটা শেষ হওয়া পর্যন্ত আমরা পুরোটা একটা কন্ট্রোলিং প্রসেসের মধ্য দিয়ে যাই। কি কন্ট্রোল করি আমরা? কোনো লস যাতে না হয়, তারপর হচ্ছে আমরা কিভাবে এটাকে ভালো করে করতে পারি, কতটুকু স্পেন্ড করতে হবে, কতটুকু আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারলাম, সেইগুলোকে আমরা নর্মালি কন্ট্রোল করে থাকি। এরপরে আমরা একটা ডিসিশন মেক করি ভবিষ্যতের জন্য। এই কন্ট্রোলিং বা এই প্ল্যানিংয়ের উপর বা আমাদের বর্তমান অ্যাক্টিভিটির উপর বেস করে আমরা একটা ডিসিশন মেক করি। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং মেনলি এই 3টা কাজের সাথে সংযুক্ত। তো প্ল্যানিংয়ের ক্ষেত্রে ওরা দুই একটা উদাহরণ যদি আমি এখানে দেখাই এই প্রশ্নগুলোর মাধ্যমে, যেমন ধরেন অপারেশন ম্যানেজমেন্টে ওরা কী ধরনের কোশ্চেন করে যে হাউ মেনি ইউনিটস শুড উই প্ল্যান টু প্রডিউস দ্য নেক্সট পিরিয়ড, পরবর্তী পিরিয়ডে আমাদের কতগুলো ইউনিট তৈরি করা উচিত। এই ধরনের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা হেল্প করে থাকে। তারপর কন্ট্রোলিংয়ের যদি একটা উদাহরণ আমি এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে যদি আমি দেখি, তাহলে এখানে দেখতে পাবো এখানে লেখা আছে ইজ আওয়ার এমপ্লয়ি রিটেনশন রেট এক্সিডিং আওয়ার গোলস। তার মানে হচ্ছে আমাদের এমপ্লয়ি ধরে রাখার যে রেটটা সেটা কি আমাদের গোলটাকে ছাড়িয়ে যাচ্ছে কিনা, আমরা কি আমাদের এমপ্লয়িগুলোকে ধরে রাখতে পারছি কিনা, তারা কি আসতেছে আর যাচ্ছে নাকি তাদেরকে আমরা ভালোভাবে ধরে রাখতে পারছি। তো এই কন্ট্রোলিংয়ের এই ধরনের উত্তরগুলো আমরা আসলে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করলে আমরা জানতে পারবো। এরপর ডিসিশন মেকিং যদি আমরা এখান থেকে ছোট্ট একটা উদাহরণ দেখি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে, শুড উই সেল ডিরেক্টলি টু আওয়ার কাস্টমার অর ইউজ আ ডিস্ট্রিবিউটর, আমাদের কি সরাসরি কাস্টমারকে সেল করা উচিত নাকি কোনো একটা চ্যানেল হয়ে যাওয়া উচিত, কোনো দালালের মাধ্যমে বা কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যাওয়া উচিত। তো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং দিয়ে থাকে কিভাবে, তার নিজস্ব যে তথ্য উপাত্ত বা তার যে রিপোর্টিং স্টাইল সেটার মাধ্যমে। এরপরে আমরা চ্যাপ্টার 2 থেকে আমরা যে বইটা এখন পড়ছি সেই বইটা হচ্ছে গিয়ে গ্যারিসনের একটা বই। এটার আমি আপনাদেরকে সফট কপি দিয়ে দিব, এটা 14 এডিশনের। তো সেখানে চ্যাপ্টার 2তে যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট কনসেপ্ট। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে কস্টটা হচ্ছে আমাদের প্রাইম, আমরা মেইনলি কস্টটা সম্পর্কে ভালোভাবে জানবো। তারপর হচ্ছে আমরা কিছু কস্টিং কিভাবে করা হয় সেগুলো শিখব। মানে কস্টিং বলতে আমাদের প্রোডাক্টের কস্টিংটা কিভাবে তৈরি করা হয়। একটা প্রোডাক্ট আমরা তো আন্দাজে একটা প্রোডাক্টের দাম বা মূল্য নির্ধারণ করতে পারি না, সেগুলোর বিপরীতে আমাদের কত খরচ হয়েছে, প্রফিট কতটুকু রাখবো, কতটুকু করলে ওভারঅল প্রফিট হবে, সেই চিন্তা করে আমরা কস্টিংগুলো করে থাকি। তো কস্ট কনসেপ্টের ক্ষেত্রে আমরা প্রথমে যে কস্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে প্রোডাক্ট কস্টও বলে থাকে। প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করতে, উৎপাদন করতে যে খরচটা হয়ে থাকে সেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের মধ্যে 3টা জিনিস আছে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে একদম সহজ, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে যে ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়ালের বাংলা কি উপাদানটা লাগে সেটাই হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। যেমন একটা টেবিল তৈরি করতে আমি উদাহরণ দিয়েছিলাম ক্লাসে, যে একটা টেবিল তৈরি করতে কি লাগে, একটা টেবিল তৈরি করতে কাঠ লাগে, এটাই হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট লেবার কি? ডিরেক্ট লেবার হচ্ছে ওই প্রোডাক্টটা তৈরি করতে যারা ফিজিক্যাল বা লেবার দিয়েছে বা মেন্টাল লেবার দিয়েছে, যে শ্রমটা প্রত্যক্ষ শ্রম, সেটাই হচ্ছে আমাদের ডিরেক্ট লেবার। এই দুটো বাদে বাদ বাকি অন্যান্য যে ধরনের খরচ একটা প্রোডাক্ট তৈরি করতে প্রয়োজন হয় সেই খরচটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এগুলোকে আবার প্রাইম কস্টও বলে, মানে দুইটাকে ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যাটেরিয়ালকে প্রাইম কস্টও বলে। আর কনভার্সন কস্ট বলে হচ্ছে ডিরেক্ট লেবারকে আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুটাকে আবার কনভার্সন কস্ট বলে। তার মানে হচ্ছে ডিরেক্ট লেবারটা দুইটাই হতে পারে, প্রাইম কস্টও হতে পারে আবার কনভার্সন কস্টও হতে পারে। এই ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ব্যয় ছাড়াও আমাদের কিছু নন ম্যানুফ্যাকচারিং কস্ট আছে যেগুলো উৎপাদন ব্যয় না, কিন্তু
সেলের সাথে বা বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, আবার কিছু প্রশাসনিক কাজের সাথে সম্পর্কযুক্ত কিছু খরচ, সেগুলো হচ্ছে সেলিং কস্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলিং কস্ট মানে হচ্ছে বিক্রয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল যে খরচগুলো, সেগুলো হচ্ছে সেলিং কস্ট। একটা কাস্টমার অর্ডার করার থেকে শুরু করে সেটাকে কাস্টমার পর্যন্ত পৌঁছে দেয়া এবং তার পরবর্তীতে আফটার সেলের সার্ভিস দেওয়া পর্যন্ত সব কিছুই হচ্ছে সেলিং কস্ট। সেলিং কস্টের উদাহরণ হচ্ছে সেলস কমিশন। আমি একটা মানুষকে এমপ্লয়িকে রাখলাম, তাকে বললাম তুমি যত সেল করতে পারবে তত তোমার কমিশন, এটা একটা সেলিং কস্ট। আবার বিক্রি বৃদ্ধির জন্য আমরা কি করে থাকি, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি, এটাও একটা সেলিং কস্ট। এরপরে আমরা যে কস্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রশাসনিক খরচ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এটার উদাহরণটা কি বলেছে এখানে বা সংজ্ঞাটা বলেছে, অল কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য জেনারেল ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি অ্যাজ আ হোল। মানে একটা সর্বজনীন কিছু খরচ যেগুলো আসলে প্রশাসনিক কাজের জন্য ব্যয় হয় একটা কোম্পানির জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন হচ্ছে আমাদের অ্যাডমিনে অনেক ধরনের কাজ থাকে, এক্সিকিউটিভ যদি আমার কোনো রিসিপশনিস্ট রেখে থাকি, কোনো হয়তো অ্যাকাউন্টেন্ট রেখেছি হিসাব করার জন্য ওভারঅল পুরো প্রতিষ্ঠানটার, তারপর হতে পারে আমাদের যে বিল্ডিংটাতে আমরা কাজ করছি সেই বিল্ডিংটার কোনো ডেপ্রিসিয়েশন বা আমরা কোনো ইকুইপমেন্ট কিনলাম, সেই সবগুলোই হচ্ছে আমাদের কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এরপরে আমরা ফিক্সড কস্ট ভার্সেস ভ্যারিয়েবল কস্ট দেখেছিলাম। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এমন একটা কস্ট যেটা ভ্যারি করে, তার মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিজ ইন টোটাল ইন ডিরেক্ট প্রপোর্শন টু দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি চেঞ্জ হলে কস্টটাও চেঞ্জ হয়, এরকম একটা বিষয় হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তার মানে হচ্ছে আজকে যদি আমার ফর এক্সাম্পল আজকে যদি আমি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম টেবিলের উদাহরণটা, আমার যদি একটা টেবিল তৈরি করতে 2টা করে কাঠ লাগে, 2টা মানে কাঠ জোড়া লাগাতে হয়, তাহলে আমার 10টা টেবিল তৈরি করতে 20টা কাঠ লাগবে। তার মানে টেবিল যত বাড়ছে আমার কাঠের পরিমাণ তত বেশি লাগছে, তত খরচ তত বেশি হচ্ছে। এটাকে আমরা বলছি ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল যে খরচটা সেটা। আচ্ছা, এরপর আমাদের ফিক্সড কস্ট মানে হচ্ছে যেটা রিমেইন কনস্ট্যান্ট ইন টোটাল রিগার্ডলেস অফ দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। ফিক্সড কস্ট হচ্ছে এমন একটা কস্ট যেটা ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে, যতই অ্যাক্টিভিটি চেঞ্জ হোক এটার কোনো চেঞ্জ হয় না। যেমন আমার বাসা ভাড়া, আমি বাসায় থাকি বা না থাকি এর সাথে লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে এর কোনো পরিবর্তন নাই। আমি বাসায় থাকলেও এটা যা থাকবে ভাড়া মাস শেষে, না থাকলেও সেম জিনিসটাই থাকবে। তো এই ধরনের এক্সাম্পলগুলো হচ্ছে রেন্ট, সুপারভাইজারের স্যালারিজ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স স্যালারিজ বা অ্যাডভার্টাইজমেন্ট বা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স। তো এইগুলোর মূলত হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তো আমরা নর্মালি অ্যাক্টিভিটি অনুযায়ী ফিক্সড কস্টগুলোকে কী করতে পারি না, সরাসরি ট্রেস করতে পারি না। যেমন আমি বলতে পারি না যে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে কতটুকু রেন্ট লেগেছে, কতটুকু এই বাসা ভাড়ার কতটুকু লেগেছে, এটা আমরা আসলে সরাসরি ট্রেস করতে পারি না ফিক্সড কস্টগুলোকে। কিন্তু ভ্যারিয়েবল কস্ট আমরা খুব সহজেই ট্রেস করতে পারি। যেমন আমরা বলতে পারি একটা মোবাইল কেস তৈরি করতে আমার হয়তো বা 1 আউন্স প্লাস্টিক লেগেছে, বা আমাদের হয়তো বা 10 গ্রাম এরকম একটা কিছু ম্যাটেরিয়াল, ইলেকট্রনিক ম্যাটেরিয়াল লেগেছে। তো এটা আমরা সহজেই ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে বলতে পারি, কিন্তু ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা এভাবে করে ট্রেস করে বলতে পারি না। এরপর যে কস্টটা সম্পর্কে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট ভার্সেস ইনডিরেক্ট কস্ট। একটু আগে যে কথাটা বললাম ট্রেস করা মানে হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটাতে এটাকে কি করে দেয়া, ভাগ করে দেয়া। তো ডিরেক্ট কস্টগুলোকে সরাসরি ট্রেস করে দেয়া যায় বা প্রোডাক্টটাকে প্রোডাকশন অনুযায়ী ভাগ করে দেয়া যায়, কিন্তু ইনডিরেক্ট কস্টটাকে কি করা যায় না, ইজিলি বা কনভিনিয়েন্টলি ট্রেস করা যায় না। এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছে যে আমি যদি একটা গাড়ি তৈরি করতে ধরো আমার হচ্ছে গিয়ে 7টা পার্টস লাগে, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার একটা ডিরেক্ট কস্ট। তা আমি যদি বলি এরকমভাবে যে এই ওয়্যারহাউসটার মধ্যে আমি সবগুলো গাড়ি তৈরি করে রাখি, এই ওয়্যারহাউসটার ভাড়া হচ্ছে 1000 টাকা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই গাড়িটা তৈরি করতে ওয়্যারহাউসের ভাড়া কতটুকু লেগেছিল, কারণ ওখানে তো আমি অনেক গাড়ি রাখি, কিন্তু আমি কিন্তু সেটা বলতে পারবো না যে ভাড়ার কতটুকু লেগেছিল, ওখানে কিন্তু আলাদা করে বলা নাই।
কারণ আমি ওখানে আনলিমিটেড গাড়ি ওখানে রেখে থাকি। তো এই যে ভাড়াটা আমি ট্রেস করতে পারলাম না, এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট কস্ট। এখানে একটা এক্সাম্পল দিয়েছিল ক্লাসে, আমি বলেছিলাম স্যুপের একটা ফ্যাক্টরির একটা এক্সাম্পল, এটা কাইন্ড অফ সেম। একটা ফ্যাক্টরি, ক্যাম্পবেল স্যুপ ফ্যাক্টরি, যারা অনেকগুলো ভ্যারাইটির স্যুপ তৈরি করে, চিকেন স্যুপ, থাই স্যুপ, বিফ, এনিথিং, অনেকগুলো স্যুপ তৈরি করে। তো সেখানে একজন ফ্যাক্টরি ম্যানেজার আছে যার স্যালারিস হচ্ছে ধরেন $1000। তো এখন যদি আমি জানতে চাই একটা পার্টিকুলার চিকেন স্যুপের জন্য তার স্যালারি কতটুকু, সেটা কিন্তু আমি ইজিলি ট্রেস করে বলতে পারবো না, কারণ অ্যাজ এ হোল ওভারঅল তাকে একটা ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বলা হয়নি তুমি এই চিকেন স্যুপটার জন্য শুধুমাত্র মনিটর করো, এটার জন্য তোমাকে এক্সট্রা $10 দেওয়া হবে, এরকম কিছু বলা হয়নি। তার মানে হচ্ছে এই স্যালারিটাকে আমি কি করতে পারছি না, ইজিলি ট্রেস করতে পারছি না, বা কনভিনিয়েন্টলি এটাকে একটা প্রোডাক্টের ওপর ভাগ করে দিতে পারছি না। এই জন্য এটা হচ্ছে একটা ইনডিরেক্ট কস্ট বা অপ্রত্যক্ষ খরচ বা পরোক্ষ খরচ। এরপর আমরা কস্টগুলোকে ক্লাসিফাই করতে পারি ডিসিশন মেকিং অনুযায়ী। আমাদের ডিসিশন মানে অনেক সময় ডিসিশন ক্ষেত্রে আমাদের অনেকগুলো অল্টারনেটিভ আসে, তাই না? বিজনেসের ডিসিশনের ক্ষেত্রেও তাই, আমাদের অনেক সময় অনেকগুলো বিভিন্ন বিকল্প রাস্তা থাকে, কোনটা নিব, অপশন এ, অপশন বি, অপশন সি। প্রত্যেকটা অপশনে কিছু কস্ট এবং বেনিফিট থাকে। তো আমরা তখন সেই কস্ট এবং বেনিফিটগুলোকে কি করি, কম্পেয়ার করি আমাদের অল্টারনেটিভগুলোর মধ্যে যেটার কস্ট এবং কস্ট যেটার কম এবং বেনিফিট যেটা সর্বোচ্চ, সেটাই আমরা চুজ করে থাকি। তো এই যে আমরা আমাদের ডিসিশন মেক করার সময় দুটো অল্টারনেটিভের মধ্যে কস্ট এবং বেনিফিটটাকে যাচাই বাছাই করলাম, এই কস্টটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল কস্ট। আর যখন আমরা বেনিফিটটাকে বা রেভিনিউটাকে যাচাই বাছাই করব, তখন আমরা বলবো এটাকে ডিফারেন্সিয়াল রেভিনিউ। আরেক ধরনের ডিফারেন্সিয়াল কস্ট আছে যেটার নাম হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট ইজ দ্য পোটেন্সিয়াল বেনিফিট দ্যাট ইজ গিভেন আপ when one alternative is selected over another। তার মানে হচ্ছে একটা অল্টারনেটিভ চুজ করতে গিয়ে যখন আমরা অন্য আরেকটা অপরচুনিটি ছেড়ে দেই, সেই কস্টটাই হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। উদাহরণ হিসেবে ক্লাসে আমি একটা ভিকির একটা এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে ভিকি একটা মেয়ে যে একটা পার্ট টাইম জব করে, 200 টাকা করে পার উইকে পায়। সে একজন কলেজের একটা স্টুডেন্ট। তো সে চাচ্ছে যে একটা সামার, তার একটা স্প্রিং ব্রেকে সে একটা বিচে যাবে, ঘুরতে যাবে। তো তার এমপ্লয়ার যে সে অ্যাগ্রি করেছে যে না, তোমাকে আমি ঠিক আছে তোমাকে টাইম অফ দিব বা তোমাকে ভ্যাকেশন দিব, কিন্তু উইদাউট পে। তার মানে হচ্ছে তোমাকে $200 এই উইকের জন্য দেওয়া হবে না। তো এখন যদি সে বিচে যায়, তাহলে তাকে কত টাকা ফরগো করতে হবে, কত টাকা ছেড়ে দিতে হবে, $200 ছেড়ে দিতে হবে। তো এই $200 হচ্ছে গিয়ে যেটা সে পেল না, সেটা হচ্ছে তার অপরচুনিটি কস্ট, বিচে যাওয়ার অপরচুনিটি কস্ট। তার মানে হচ্ছে দেখেন, এখানে সে কিন্তু বিচে এখনও যায়নি, কোনো খরচ করেনি, যাওয়ার আগে তার একটা অপরচুনিটি কস্ট বা খরচ হলো, সেটা হচ্ছে $200। এটা হচ্ছে আমাদের, যেটা আমরা যখন দুইটা অল্টারনেটিভের মধ্যে একটা অল্টারনেটিভ বেছে নেই এবং অন্য অল্টারনেটিভটাতে অ্যাসোসিয়েট যে খরচটা, সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট। এরপর সবশেষে যে কস্টটা আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে একটা সাঙ্ক কস্ট বা অলরেডি নিমজ্জিত খরচ, যেটা অলরেডি হয়ে গেছে। So a sunk cost is a cost that has already been incurred and that cannot be changed by any decision made now or in the future. তার মানে হচ্ছে এমন একটা খরচ যেটা অলরেডি হয়ে গেছে এবং এটাকে কোনোভাবেই এখন এটাকে চেঞ্জ করা সম্ভব না। তো এই ধরনের খরচগুলোকে আমরা বলবো সাঙ্ক কস্ট। তাহলে সাঙ্ক কস্ট তো হয়ে গেছে মানে হয়ে গেছে, এটা আমার কেন এখন জানা প্রয়োজন? কারণ আমরা যখন বিজনেসে ডিসিশনগুলো মেক করি, তখন আমরা যেন এই সাঙ্ক কস্টটাকে ধরে রেখে আমি যেন ভবিষ্যতে কোনো ভুল ডিসিশন না নেই, সেই জন্য আমাদের এই কস্টটা সম্পর্কে জানতে হবে। একটা উদাহরণ দেখলে আপনি আর একটু ভালোভাবে ক্লিয়ার হবেন। এখানে একটা উদাহরণের কথা বলা আছে যে একটা কোম্পানি অনেক দিন আগে একটা 50,000 টাকা দিয়ে একটা স্পেশাল পারপাস মেশিন কিনেছে, যেই মেশিনটাতে একটাই প্রোডাক্ট তৈরি করা হয়, স্পেশাল একটা প্রোডাক্ট তৈরি করা হয়, এবং সেই প্রোডাক্টটা এখন বর্তমানে অবসোলেট, মানে হচ্ছে বর্তমানে এখন এটার কেউ কিনে না। তো
এই যে মেশিনটা যেটা দিয়ে অন্য আর কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না, একটাই প্রোডাক্ট তৈরি করা যায় এবং সেটা বর্তমানে সেই প্রোডাক্টটা এখন আর কেউ কিনে না। তো এখন আমি যেহেতু মাত্র কিছুদিন আগে একটা মেশিনটা কিনলাম, এটার তো এখনও টাকাই উসুল হয় নাই। তখন আমি কি করব? এখন আমি কি এই প্রোডাক্টগুলো তৈরি করেই যাব টাকা উসুল করার জন্য? এই 50,000 টাকা উসুল করার জন্য কি আমি এখন এই অবসোলেট প্রোডাক্টগুলো তৈরি করে যাব যেগুলো আর কেউ কিনতেছে না? না, আমাদেরকে এখানেই এটা থামতে হবে, চিন্তা করতে হবে এই 50,000 টাকা হচ্ছে আমার জন্য একটা সাঙ্ক কস্ট, যেটা আমার কোনোভাবেই রিকভার করা সম্ভব না। তো আমি যখন ডিসিশন নিব, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এই প্রোডাক্টটা তৈরি করা বন্ধ করে দিলেন, 50,000 টাকা তো আপনার এখনও উঠে আসে নাই কোম্পানির মেশিনটা, তখন আমি তাকে বলবো কারণ এটা হচ্ছে একটা সাঙ্ক কস্ট যেটা অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন আমি যদি এই অবসোলিউট প্রোডাক্টগুলো তৈরি করতেই থাকি তো আরও উল্টা আমার লস হবে। এই জন্য আমাদেরকে ডিসিশন নেওয়ার সময় সাঙ্ক কস্টটাকেও কী করতে হবে, চিন্তা করতে হবে। তখন আমাদেরকে এটাকে কারেন্ট ডিসিশনের সময় এটাকে টোটালি ইগনোর করে আমাদেরকে বর্তমান ডিসিশনগুলো নিতে হবে। এই ছিল আমাদের টোটাল কস্ট সামারি। তার মানে হচ্ছে আমি যদি একটু রিভিউ করি, আমরা নর্মালি প্রোডাক্ট কস্টগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আর একটা হচ্ছে পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্টগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং, আর পিরিয়ড কস্টগুলো হচ্ছে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, নন ম্যানুফ্যাকচারিং এগুলো। এছাড়াও আমরা আমাদের বিহেভিয়ার অনুযায়ী কস্টগুলোকে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ফিক্সড আর হচ্ছে মিক্সড কস্ট। আমরা মিক্সড কস্টার উদাহরণ বোধহয় দেই নাই। মিক্সড কস্টার উদাহরণ একটা হতে পারে স্যালারিস, ধরেন আমরা বা ওয়েজেস, ধরেন আমার স্যালারি হচ্ছে গিয়ে মাসে $1,000, আমি এটা ফিক্সড পাই। তো আমি আবার ওভারটাইম করলে হয়তো বা প্রতি ঘন্টা প্রতি 80 টাকা করে পাই বা ঘন্টা প্রতি $1 করে পাই। তো এটা হচ্ছে আবার আমাদের কি ভ্যারিয়েবল। এই যে দুটোই উপাদান যেটার মধ্যে আছে, এরকম একটা কস্টকে বলা হয় মিক্সড কস্ট। এছাড়াও আমরা আমাদের খরচগুলোকে আরও ভাগে ভাগ করতে পারি অ্যাসাইন করা হিসেবে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট আর হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা কি করতে পারি, এগুলোকে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অনুযায়ী ভাগ করতে পারি। আর ডিসিশন অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল, সাঙ্ক কস্ট আর একটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এই ছিল আমাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাথ দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।